যদি কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জানা সত্ত্বে অপর কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে বা কোনো কাজ করা হতে বিরত রাখে বা কোনো সম্পত্তি সমর্পণ করতে বা কোনো সম্পত্তি সমর্পণ করা থেকে বিরত রাখার জন্য প্রলুব্ধ করে, অথবা কোনো বস্তু যা ভবিষ্যতে মূল্যবান জামানত হিসেবে রূপান্তরিত হতে পারে সেই বস্তু কাউকে সমর্পণ করতে বা সমর্পণ করা থেকে বিরত রাখার জন্য পরামর্শ দেয়, তাহলে সেই ব্যক্তি প্রতারণা করিয়াছে বলিয়া গণ্য হবে। এটা পেনাল কোডের 420 ধারা বা 420 সেকশনে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কখন 420 ধারা হয় বা কখন কোন আসামির বিরুদ্ধে 420 ধারাটি ব্যবহৃত হবে বা কখন 420 ধারাটি ব্যবহৃত হবে না, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম কমন একটি ধারা, যেটা একদম সকল মানুষের মুখেই সেই ধারাটি সম্পর্কে জানা যায়, যেমন 420 বা 406, যেটা আমরা কথায় কথায় কাউকে বলে থাকি 410। সাধারণত যখন একজন ব্যক্তি জানে যে যে কাজটির জন্য অপর কোনো ব্যক্তিকে প্রলুব্ধ করা হচ্ছে সেই কাজটি সঠিক না, বা সেই কাজটি যদি যে ব্যক্তিকে পরামর্শ দেওয়া হচ্ছে সে যদি করে সে ঠকবে বা সে প্রতারিত হবে, জানা সত্ত্বেও যদি সেই ব্যক্তিকে এই কাজটি করার জন্য প্রলুব্ধ করে, অথবা এমন কোনো কাজ করা থেকে সেই ব্যক্তিকে বিরত রাখার জন্য প্রলুব্ধ করে, তার জানা আছে যে সেই কাজটি এই ব্যক্তি যদি না করে তাহলে তার ক্ষতি হবে, তখন সেই ব্যক্তি যে ব্যক্তি প্রলুব্ধ করে কোনো কাজ করার জন্য বা করা থেকে বিরত থাকার জন্য সেই ব্যক্তি প্রতারক হিসেবে বিবেচিত হবে। আমাদের দেশে জমি জমা বিক্রির ক্ষেত্রে এই প্রতারণাটা অনেক বেশি হয়। ধরেন কিছু শ্রেণীর লোক আছে যারা জমি জমা বিক্রি করে, ওরাই কিন্তু এই ধরনের অপরাধগুলো বেশি করে। ধরুন একজন ব্যক্তির নিকট আপনি কোন একটা জমি ক্রয় করতে গেলে সেই জমি সম্পর্কে জমির মালিকের সাথে সরাসরি কথা বলার কোনো সুযোগ নেই। সেখানে তৃতীয় পক্ষ থাকে, যে তৃতীয় পক্ষ কিনা জমি জমাগুলো বিক্রি করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়, বা যিনি জমির মালিক তিনি বিক্রি করার জন্য তাকে দায়িত্ব প্রদান করা হয়। এখন তার কাছে আপনি ক্রেতা হিসেবে যদি তার কাছে যান এবং তাকে যদি জমির কাগজপত্র সম্পর্কে জিজ্ঞেস করেন, বা তিনি জানে যে এই জমির কাগজপত্র সম্পর্কে ঝামেলা আছে, এই ঝামেলা আছে জানা সত্ত্বেও যদি তিনি আপনাকে বলে যে না কাগজপত্র ঝামেলা নেই, কাগজপত্র ঠিক আছে, আপনাকে যদি এই জমিটা ক্রয় করার জন্য প্রলুব্ধ করে, আপনি যদি তার কথা প্রলুব্ধ হয়ে আপনি যদি সেই জমির কাগজপত্র দেখতে পান যে জমির কাগজপত্র ভুয়া, অথবা যদি আপনি জমি ক্রয় করেই ফেলেন, ক্রয় করে ফেলার পরে যদি দেখেন জমির কাগজপত্র ঠিক নেই, তাহলে যে ব্যক্তি আপনাকে প্রলুব্ধ করেছে তিনি এবং তার বিরুদ্ধে আপনি আইন আদালতে মামলা করলে তিনি এই প্রতারণার দায়ে শাস্তির সম্মুখীন হবেন। অনেক সময় দেখা যায় যে কিছু প্রতারক শ্রেণীর লোক আছে যারা আমাদের সমাজের কিছু সরল মনের মানুষদেরকে টার্গেট করে তাদেরকে নানান মিথ্যা ভুলভাল বুঝিয়ে তাদের সরল মনটাকে গুলিয়ে তাদেরকে কোনো কাজ করা থেকে বিরত রাখে বা কোনো কাজ করতে প্রবৃত্ত করে, যার ফলে সেই ব্যক্তির অনেক বেশি ক্ষতি হয়। সেই ক্ষতির কারণে, ক্ষতি বলতে এখানে দেহ মন সম্পত্তি বা সুনামের ক্ষতির কথা বলা হয়েছে, এখানে শুধু টাকা পয়সার ক্ষতির কথা বলা হয় না, দেহ মন সুস্বাস্থ্য এবং শরীরের ক্ষতির কথাও বলা হয়েছে। যে সমস্ত ব্যক্তিগুলো এই ধরনের প্রতারণার আশ্রয় নেয় বা কারোর সাথে এই ধরনের প্রতারণা করে, তার শাস্তি দণ্ডবিধিতে বলা হয়েছে যে কোনো মেয়াদের কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এখানে সাজার ক্ষেত্রে আরেকটি যে বিষয় বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই ধরনের অপরাধী হিসেবে প্রমাণিত হয়, তাকে শুধু অর্থদণ্ডে দেওয়া যাবে না, তার সাথে অবশ্যই তাকে কারাদণ্ড দিতে হবে। সুতরাং এই অপরাধটা অত্যন্ত গুরুত্ব সহকারে পেনাল কোডে বর্ণনা করা হয়েছে। যারা এই ধরনের অপরাধ করেন তারা অবশ্যই কারাভোগের শিকার হবেন, শুধু অর্থদণ্ড দিয়ে মাপ পাবেন না, অবশ্যই কারাভোগ করতে হবে। এখন যার সাথে প্রতারণা করা হয়েছে, এই প্রতারণার দায়ে যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে কি যে প্রতারিত হয়েছে তিনি মামলা করতে পারবে? না, যিনি প্রতারিত হয়েছেন তার পক্ষে যে কেউ এই মামলাগুলো করতে পারবে। এখন আপনাদের সাথে আলোচনা করব কোন কোন ক্ষেত্রে ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মামলা হয় না। প্রথমত, যদি কোনো ব্যক্তি মূল্য পরিশোধের অঙ্গীকার করে কোনো মালের অর্ডার দেয় এবং সেই অর্ডারের ভিত্তিতে যদি কোনো মাল ডেলিভারি দেয়, ডেলিভারি দেওয়ার পরে তিনি যদি মূল্য পরিশোধ করতে না পারেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রতারণার মামলা হবে না। দ্বিতীয়ত, দুইটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী লেনদেন চলমান ছিল, একটা সময় এক পক্ষের নিকট অনেক বেশি বাকি জমে যায়, সেই বাকি উদ্ধারের জন্য সেই পক্ষের বিরুদ্ধে প্রতারণার মামলা করা চলে না। উপরোক্ত পাওনা টাকা উদ্ধারের জন্য যেটা করা যায় সেটা হচ্ছে দেওয়ানি আদালতে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। অংশীদারের কারবারের ক্ষেত্রে যখন এক পক্ষ অন্য পক্ষকে লেনদেনের হিসাব দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি লেনদেনের হিসাব দিতে ব্যর্থ হয় তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা চলে না। বর্তমানে ঢাকা শহরের ফ্ল্যাট বিক্রি হয়, ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে যিনি একটা বিল্ডিং এর একটা ফ্ল্যাটের মালিক, তিনি যদি তার পাশের ফ্ল্যাটটা অন্যজন মালিক, তার কাছে যদি কোনো ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করে ওই ফ্ল্যাট সম্পর্কে জিজ্ঞেস করে, তিনি যদি তখন বলে যে হ্যাঁ ওই ফ্ল্যাটটা রেডি হয়ে গিয়েছে বা ওই ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গিয়েছে, আদৌ তো সেই ফ্ল্যাটটা রেডি না বা সেই ফ্ল্যাটটা কমপ্লিট না,
এবং সেই ব্যক্তির কথা বা আশ্বাসে যদি যে ব্যক্তি ফ্ল্যাটটা কিনতে চায় তিনি যদি কার্য সম্পাদন করে বা টাকা পয়সা দেয়, সেক্ষেত্রে তিনি টাকা পয়সা দিয়ে যদি দেখে যে ওই ব্যক্তি ফ্ল্যাট রেডি হয়নি বা ফ্ল্যাট কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে যে ব্যক্তি মিথ্যা কথাগুলো বললো, তার অংশীদারের কাজগুলো কমপ্লিট না হওয়া সত্ত্বেও কাজ কমপ্লিট হয়ে গিয়েছে বললো, তিনি কিন্তু এই প্রতারণার দায়ে অপরাধী হবে এবং তার বিরুদ্ধে সাজা হবে। এই ছিল 420 বা 14টি সেকশন সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা আলোচনাটা বুঝতে পেরেছেন। এখানে আপনারা যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয়, আমাকে কমেন্টস বক্স বা মেসেঞ্জারে জানাবেন। আপনাদের সেই বিষয়ে আমি বোঝানোর চেষ্টা করবো বা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসেন। আল্লাহ হাফিজ।